রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার রাজশাহীতে ঘোষণা ছাড়াই বন্ধ বাস চলাচল, বিএনপির কর্মসূচি বানচাল করাই উদ্দেশ্য। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খেতাব বাতিলের সিদ্ধান্ত, মন্তব্য ফখরুলের। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে, এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। 6 মাসেই শেষ হতে পারে পদ্মা সেতুর স্ল্যাব ও রেলিং নির্মাণ। সার্বিক কাজের প্রায় 90% শেষ, নদী শাসনও এগিয়ে চলছে পুরোদমে। সকাল নেই রাত নেই, মশা থেকে নিস্তার নেই বন্দর নগরীর মানুষেরও। বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় উৎপাদ বেড়েছে বলে দাবি সিটি কর্পোরেশন কর্মকর্তাদের। অন্যদিকে মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আদিত্য দাস নগরীর একটি বিদ্যালয়ে 7ম শ্রেণীতে অধ্যয়নরত। বিদ্যালয় বন্ধ থাকলেও শেষ করতে হবে পড়াশোনা, কিন্তু নির্বিঘ্নে টেবিলে বসে পড়ার কোনো উপায় নেই। সকাল থেকে রাত পর্যন্ত মশার তীব্র উৎপাতে মশারির ভিতরে বসেই পড়তে হচ্ছে তাকে। বাচ্চারা পড়তে পারতেছে না, আমরা বসে যে একটু টেলিভিশন দেখবো তাও পাচ্ছি না, এত মশার কারণে আমরা পড়া শেষ করতে পারি না, মশারি টেকে পড়তে হয় আমাদেরকে। মশার উৎপাতে নগরীর 41টি ওয়ার্ডেই অতিষ্ঠ নগরবাসী। নগরীর আনাচে কানাচে মশার প্রজননস্থল, বিভিন্ন নালা নর্দমায় ও জমে থাকা পানিতে চসিকের মশক নিধন কোনো কার্যক্রম নেই বললেই চলে। কয়েল কিংবা আগুন দিয়ে ধোঁয়া সৃষ্টি করেও মশার কামড় থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। সাইডে নোংরা পানিগুলো যায়, এই থেকে এখন আকার বেশি। সিটি কর্পোরেশনের কোনো ওষুধপত্র দিতেছে না। বর্তমান মেয়রের কাছে আমার অনুরোধ রইল, যদি মশার দাবায় যদি এখানে মারে তাহলে আমাদের একটু ভালো হবে আর কি। এদিকে মশা নিধনে যে ওষুধ ছিটানো হয় তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ সিটি কর্পোরেশন মেয়র। ফগার মেশিন দিয়ে ওষুধ এগুলো ছিটানো হচ্ছে, কিন্তু তবু মশার কমানো যাচ্ছে। যে ওষুধগুলো আছে আসলে এগুলোর কার্যকারিতা নিয়েও আমিও সন্দিহান। গত 15ই ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন রেজাউল করিম চৌধুরী। সে সময় অগ্রাধিকার ভিত্তিতে মশক নিধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। প্রতি 5 বছর পর পর মেয়র আসে মেয়র যায়, কিন্তু নগরবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি নগরবাসীকে মশার হাত থেকে মুক্তি দিতে পারবেন নাকি অন্যান্যদের মতো ব্যর্থ হবেন, সেটি এখন বড় প্রশ্ন। নগরীর চাকতাই এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বাংলাদেশে কিছু হলেই বিদেশি দূতাবাসগুলোর উদ্বেগ প্রকাশ করা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় আল জাজিরার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো প্রশ্ন না তোলার সমালোচনা করেন তিনি। আমাদের দেশ একটা তাজ্জুবের দেশ, একজন মারা গেলেই তখন এটা নিয়ে বিদেশি তারাও এটা নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। আপনারা মিডিয়া ওটার একেবারে দেন, ও লোকে সে এখানে মাতব্বরি করবে কেন? You should stop giving publicity to this sort of nuisance. খুলনার পর এবার পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে 2 দফায় 8টি জেলায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বগুড়ায় মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে সিদ্ধান্ত বলে জানান পরিবহন নেতারা। এদিকে বিএনপি নেতারা বলছেন আগামীকাল দলটির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই এ ধর্মঘট। রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড, চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাস, অপেক্ষায় যাত্রীরা। হঠাৎ বাস বন্ধের ঘোষণা, জানতেন না কাউন্টার ম্যানেজাররাও। তাতে বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা হন অনেক যাত্রী। চাঁপাই যাবো, তার জন্য আমরা গাড়ি পাচ্ছি না, এখন অটোতে যাওয়া লাগছে বাধ্যমূলক, ভাড়াও বেশি লাগছে এবং সময়ও বেশি। আমাদের এখন আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ে আছি। বাস স্ট্যান্ড বন্ধ, তার জন্য দ্বিগুণ ভাড়া দিয়ে অটোতে যাওয়া লাগতেছে। সমস্যা তো হচ্ছে, অবশ্যই হচ্ছে। এভাবে যাওয়া আমরা হচ্ছে যে এখনো যেতে পারছি না, ব্যাগে অটোতে বসতে সমস্যা হচ্ছে। ঢাকা সহ দূরের গন্তব্যে ছেড়ে যায় 2-1টি গাড়ি। তবে দুপুরে দ্বিতীয় দফায় বন্ধ করা হয় 8 জেলার বাস চলাচল। তাতে যাত্রীদের দুর্ভোগ ওঠে চরমে। টিকিট খুঁজছি, টিকিট পাচ্ছি না ঢাকা যাওয়ার জন্য, দুর্ভোগে সমস্যা বলতেছে গাড়ি নাই, টিকিট পাওয়া যাচ্ছে না। ওরা সবাই বলছে যে গাড়ি অনিশ্চিত, কখন যাবে কখন ছাড়বে, টিকিট দেওয়া যাবে কি যাবে না, সবকিছু অনিশ্চিতের মধ্যে আছে। এদিকে বিএনপি নেতারা বলছেন বাস বন্ধ করা সহ নানাভাবে সমাবেশ বন্ধ করার চক্রান্ত চলছে। আগামী কালকে রাজশাহীর সমাবেশ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে 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 ইনশাআল্লাহ, যতই বাধা দেওয়া হোক না কেন। আমাদের গাড়ি ঘোড়া বন্ধ করা হলেও আমাদের লোকরা ইনশাআল্লাহ কালকের সমাবেশে উপস্থিত হবে। তবে বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, শ্রমিক নেতার ওপর হামলার পাশাপাশি নিরাপত্তার কারণে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। আমাদের কর্মসূচি কিন্তু এটা আগে থেকে দেওয়া আছে, তারপরে এখন জিনিসটা আসছে এটাই।
তারপরেও আমরা আমাদের শ্রমিকদের নিরাপত্তার জন্য, আমার গাড়ির নিরাপত্তার জন্য, মালিকের নিরাপত্তার জন্য এই গাড়িগুলো বন্ধ করে রাখা হয়েছে। বগুড়ায় মালিক শ্রমিক নেতার ওপর হামলাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পরিবহন নেতারা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আলাপ আলোচনা কিংবা সভা সমাবেশ করে নয়, লড়াই করে সরকার হটানোর ডাক দিলেন বিএনপি নেতারা। রাজধানীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে সোমবার বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি ঘোষিত বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি যোগ দেন বিদেশি দূতাবাসের কয়েকজন কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের চলমান কর্মসূচির সমালোচনা করে ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর বলেন, আলাপ আলোচনা করে দাবি আদায় করা যাবে না। আলোচনা অনেক করেছি, রাবিশ অ্যাকশনের কথা বলেন, কারণ আমি সৈনিক, আমি সোলজার, আই নো হাউ টু ফাইট। এই সরকারের এগেইনস্টে ফাইট ছাড়া কোনো বিকল্প নাই। এখানে এই সরকারের এগেইনস্টে একমাত্র অস্ত্র ওরা যেমন কুকুর, আমার তা কুকুর। দলের স্থায়ী কমিটির নেতারা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। যেই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, যেই যুদ্ধ ছাড়া ভাষণে দেশ স্বাধীন হয় নাই, গণতন্ত্র ভাষণে উদ্ধার হবে না। তাই ভাষণ করবো আমরা সমাপ্ত করি, যুদ্ধের জন্য প্রস্তুত হই। বাঘ বুড়ো হয়ে যেতে পারে, বাঘের থাবা কিন্তু বুড়ো হয় না। আমরা বুড়ো হয়ে গেছি, হয়তো থাবাটা এখন পর্যন্ত বুড়ো হয় নাই, প্রয়োজনে ইনশাল্লাহ কাজে লাগাবো। অনুষ্ঠানে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যখন এই সুবর্ণ জয়ন্তী পালন করছি, তখন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের খেতাব বাতিলের চক্রান্ত চলছে। বর্তমানে অনির্বাচিত কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার এই চক্রান্ত করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পুলিশকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলেন, বিএনপি কর্মীদের ওপর হামলার পরও পুলিশ যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে কথা বলেন তারা। সোমবার রাজধানীর কৃষিবিদ্যার ইনস্টিটিউশনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অনলাইনে যুক্ত হন তিনি। বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিএনপি। তারা পুলিশকে প্রতিপক্ষ দাঁড় করিয়েছে, রাস্তা বন্ধ করে সমাবেশ করবে, কিছু বলতে গেলে পুলিশের উপর তারা হামলে পড়বে। বিএনপি আবারও আন্দোলনের নামে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। আপনারা ঐক্যবদ্ধ হন, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। এদিকে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা কখনোই সহ্য করা হবে না। ছাত্রদল কর্মীদের হামলার পরও পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রেস ক্লাবের সামনে একজন পুলিশকে একা পেয়ে কিভাবে পিটানো শুরু করেছে, তারপরে চরম ধৈর্যের সঙ্গে তারা সম্পূর্ণ সব পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে। পুলিশের উপরে যে অর্পিত দায়িত্বটি তারা পালন করে যাচ্ছে বলেই আজকে নিরাপত্তার চাহিদাটা পূরণ করতে সক্ষম হয়েছে। যে কোনো ষড়যন্ত্র রুখতে জনগণ ও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। প্রধান অনুষ্ঠানের সম্মানিত আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির কারণে সত্যিকার ক্ষতিগ্রস্তরা যাতে বীমা সুবিধা থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বীমার সুফল নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশ এখনও পিছিয়েই রয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় দেশে স্বাস্থ্য বীমা আরও ব্যাপকভাবে চালু করা উচিত বলেও জানান শেখ হাসিনা। মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার প্রতিপাদ্যে সোমবার দেশে দ্বিতীয়বারের মতো উদযাপন হচ্ছে জাতীয় বীমা দিবস। সোমবার সকালে দিবসটি উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের বীমা সুবিধার আওতায় আনতে সরকার এবছর থেকে পাইলট ভিত্তিতে বঙ্গবন্ধু শিক্ষা বীমা চালু করেছে। প্রাথমিকভাবে 50,000 শিক্ষার্থী বীমা সুবিধা পাবেন। 4 জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শিক্ষা বীমার এই সনদ তুলে দেন অর্থমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন বিমার ওপর মানুষের আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। এই বিমা থেকে যে সুফলটা পেতে পারে মানুষ এ সম্পর্কে আসলে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমাদের স্বাস্থ্য বিমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। উচ্চশিক্ষার জন্য সরকার শিক্ষার্থীদের বিশেষ উদ্যোগে যুক্তরাজ্যে পাঠাবে বলে জানান প্রধানমন্ত্রী। অ্যাকচুয়ালি সম্পর্কে যারা শিক্ষা গ্রহণ করবে বা ট্রেনিং নেবে, সরকার পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে প্রেরণ করা হবে, তাদের শিক্ষার টাকাটা আমরাই দেব। এই খাতের দুর্নীতি ও প্রতারণা বন্ধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়, সেটাকে আবার অন্যভাবে যেন কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বর্তমান বাস্তবতায় বিমা শিল্পকে প্রযুক্তির মাধ্যমে আরও গ্রাহক বান্ধব করে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 6 মাসের মধ্যেই পদ্মা সেতুর পুরো অংশের স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এরই মধ্যে শেষ হয়েছে 66% কাজ। শুরু হয়েছে রেলিং বসানোর কাজও। প্রকল্প পরিচালক বলছেন সার্বিক অগ্রগতি প্রায় 88%। সব ঠিকঠাক থাকলে 2022-এর জুনেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। রাশেদ জীবনের রিপোর্ট। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে। এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, অর্থাৎ রাস্তা নির্মাণ। এরই মধ্যে 3.5 কিলোমিটার সম্পন্ন হয়েছে, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। এভাবেই সম্মিলিত স্বপ্নের দিকে এগিয়ে চলা। সূচনা বিন্দু থেকে এখন ধাপে ধাপে শেষান্তরের বেলা। মহাপরিকল্পনা যুক্ত করেছে 2 পার, এখন সম্ভাবনা বাস্তবে রূপায়ণে মসৃণ করার ক্ষণ। এই মুহূর্তে রোড স্ল্যাব বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। 28টি স্প্যানে বসে গেছে স্ল্যাব, যা মোট কাজের 2/3। জাজিরা প্রান্ত থেকে যতদূর চোখ যায় পুরোটুকুই জানান দেয় খুব বেশি সময় নেই লক্ষ্যে পৌঁছতে। যদিও এখনো মাঝে মাঝে বেশ কয়েকটি স্প্যান আর মাওয়া প্রান্তের কয়েকটি স্প্যানে স্ল্যাব বসেনি। পাশাপাশি এগুচ্ছে রেলিং বসানোর কাজও। রেলিংয়ের প্রিকাস্টের কাজ 85% শেষ হলেও বসানোর কাজ কেবল শুরু হয়েছে। আমাদের এখনো অনেকগুলো কাজই চলতেছে। এখনো যে আমাদের রোডওয়ে স্ল্যাব ভেরি ইম্পর্টেন্ট একটা এটা 4টা গ্রুপে কাজ চলতেছে। রেলওয়ে স্ল্যাবের কাজ চলতেছে, রেলিং এর কাজ চলতেছে, 400 কেবি লাইনের কাজ চলতেছে, আপনার ভায়াডাক্টের কাজ চলতেছে। প্রকল্প পরিচালক জানান মূল সেতুর অগ্রগতি প্রায় 93%। নদী শাসনের কাজও বাকি 60% কম। ফেব্রুয়ারির শেষে সার্বিক অগ্রগতি 85.50%। ভায়াডাক, রেল স্ল্যাব আর বিদ্যুতের মূল লাইন টানা শেষে হাত পড়বে রাস্তা আর রোড লাইট নির্মাণে। একটা ইম্পারভিয়াস মেমব্রেন দিব স্ল্যাবের উপরে, তারপরে অ্যাসফল্ট কংক্রিট করব, সাইন সিগন্যাল দিব, তারপরে ওখানে ইলেকট্রিফিকেশন করব। জুন 2022 সালের মধ্যে আমরা এই প্রকল্পের কাজ শেষ করে যানবাহনের চলাচলের উপযুক্ত করে দিতে পারব। পদ্মার বুক চিরে গড়ে ওঠা এই সেতুর উপর সড়ক হবে 4 লেনের। রাশেদ লিমন, সময় সংবাদ, শরীয়তপুর। রাত 11টার সময় আরও থাকছে। করোনাকালেই পোশাক রপ্তানি আয়ে ভিয়েতনামকে ছাড়ালো বাংলাদেশ। ঘুরে দাঁড়ালেও টিকে থাকাই চ্যালেঞ্জ। বাজার দখলে কৌশলী হওয়ার পরামর্শ। করোনার মধ্যেই পোশাক রপ্তানি আয়ে ভিয়েতনামকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোর পর টিকে থাকাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে বাজার দখলের কৌশলে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভিয়েতনাম। ইউরোপীয় ইউনিয়নের বাজার দখলে রাখতে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার তাণ্ডবে মন্দা মোকাবিলাতেই গত বছর পার করেছে বিশ্ব অর্থনীতি। টিকে থাকার এই লড়াইয়ে পোশাক খাতের রপ্তানি আয়ে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যায় ভিয়েতনাম। 2019 সালের মে থেকে 2020-এর জুন পর্যন্ত পোশাক রপ্তানিতে $2.5 বিলিয়ন এগিয়ে ছিল ভিয়েতনাম। এদিকে জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ITC বলছে 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসে ভিয়েতনামের চেয়ে $1.5 বিলিয়ন বেশি আয় করেছে বাংলাদেশের পোশাক শিল্প। এখানে সরকারের যে প্রণোদনাটা দিয়েছে সেটা কিন্তু এই শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করেছে। আগামীতে যদি টিকে থাকতে হয় আরো কিন্তু আমাদের সহযোগিতার প্রয়োজন। উদ্যোক্তারা বলছেন 4 দশকের বেশি সময় উৎপাদন সক্ষমতায় ভিয়েতনামের চেয়ে এগিয়ে থাকলেও দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্যিক কৌশলের কাছে বেশ পিছিয়ে বাংলাদেশ। আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুব লিমিটেড। তো ভিয়েতনামের আরেকটা বড় অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে অনেকগুলো দেশের সাথে তারা FTA সই করেছে, যেটা আমরা করতে পারিনি।
পরিসংখ্যান বলছে ইউরোপের বাজারে ভিয়েতনামের পোশাক যায় $4 বিলিয়ন, সেখানে বাংলাদেশি পোশাক যায় এর 5 গুণ। তাই এই বাজার সুরক্ষায় বিশেষ নজর রাখা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই ভাবতে হবে যে ইউরোপের বাজারে যখন জিএসপি সুবিধা থাকবে না, তখন আমরা নিজেদেরকে কি করে টিকিয়ে রাখবো। প্রচলিত বাজারের বাইরে রাশিয়া, জাপান, আফ্রিকার মতো নতুন বাজারে রপ্তানি বাড়াতে শুল্ক সুবিধা আদায়ে সরকারকে আরও তৎপর হওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।